আমরা প্রায়ই সাহিত্যের আলোচনায় প্রধান চরিত্রগুলোকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি। তাদের চিন্তা, অনুভূতি ও কার্যকলাপের মধ্যেই মূল যে গল্পের তার স্রোত খুঁজে পাই। কিন্তু অনেক সময় কাহিনীর আড়ালে থাকা গৌণ চরিত্রগুলিও নীরবে বহন করে গভীর মানবিকতা, স্নেহ ও অন্তর্দৃষ্টির সূক্ষ্ম স্পর্শ, যা সমগ্র রচনাকে অন্য মাত্রা দেয়। এইসব গুরুত্বপূর্ণ চরিত্রদের উপস্থিতি প্রমাণ করে যে সাহিত্যের প্রকৃত সৌন্দর্য কেবল কেন্দ্রবিন্দুতেই সীমাবদ্ধ নয়, তার চারপাশে ছড়িয়ে থাকা নীরব সত্তাগুলির মধ্যেও সমানভাবে বিকশিত হয়। ঘরে বাইরে উপন্যাসে নিখিলেশের চরিত্র প্রথম থেকে উদার, মার্জিত ও আত্মনিয়ন্ত্রিত। তার যে মেজ রানী দিদি, তার যে বর্ণনা রবীন্দ্রনাথ ঠাকুর এমন সুন্দর মর্মস্পর্শীভাবে তুলে ধরেছেন, বিশেষ করে যেখানে নিখিলেশ স্থায়ীভাবে কলকাতায় যখন তারা বসবাসের সিদ্ধান্ত নিয়েছে, সেই যে সন্ধিক্ষণে তাদের যে আলাপচারিতা, সেটা নিছক সিদ্ধান্তের আলোচনা নয়, বরং তা এক অন্তরঙ্গ আত্মপ্রকাশ, যেখানে দায়িত্ববোধ, স্নেহের বন্ধন এবং ভবিষ্যৎকে গ্রহণ করার নীরব সাহস একত্রে সুর মিলিয়েছে। এতক্ষণ পরে আমার এই বাড়ি যেন কথা কয়ে উঠল। আমার বয়স যখন 6, তখন 9 বছর বয়সে মেঝরানী আমাদের এই বাড়িতে এসেছে। এই বাড়ির ছাদে দুপুরবেলায় উঁচু পাঁচিলের কোণে ছায়ায় বসে ওর সঙ্গে খেলা করেছি। বাগানে আমড়া গাছে চড়ে উপর থেকে কাঁচা আমড়া ফেলেছি, তিনি নিচে বসে সেগুলি কুচি কুচি করে তার সঙ্গে নুন, লঙ্কা, ধনে শাক মিশিয়ে অপথ্য তৈরি করেছেন। পুতুলের বিবাহের ভোজ উপলক্ষে যেসব উপকরণ ভাড়ার ঘর থেকে গোপনে সংগ্রহ করার প্রয়োজন ছিল, তার ভার ছিল আমারই উপরে, কেননা ঠাকুরমার বিচারে আমার কোনো অপরাধের দণ্ড ছিল না। তারপরে যেসব শৌখিন জিনিসের জন্য দাদার পরে তার আবদার ছিল, সে আবদারের বাহক ছিলাম আমি দাদাকে বিরক্ত করে করে যেমন করে হোক কাজ উদ্ধার করে আনতুম। তারপরে মনে পড়ে তখনকার দিনে জ্বর হলে কবিরাজের কঠোর শাসনে 3 দিন কেবল গরম জল আর এলাচ দানা আমার পথ্য ছিল। মেঝরানী আমার দুঃখ সইতে পারতেন না। কত দিন লুকিয়ে লুকিয়ে আমাকে খাবার এনে দিয়েছেন। এক দিন ধরা পড়ে তাকে ভৎসনাও সইতে হয়েছে। তারপরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সুখ দুঃখের রং নিবিড় হয়ে উঠেছে, কত ঝগড়াও হয়েছে। বিষয় ব্যাপার নিয়ে মাঝে মাঝে অনেক ঈর্ষা, সন্দেহ এবং বিবাদও এসে পড়েছে। আবার তার মাঝখানে বিমল এসে পড়ে কখনো কখনো এমন হয়েছে যে মনে হয়েছে বিচ্ছেদ বুঝি আর জুড়োবে না। কিন্তু তারপরে প্রকাশ হয়েছে অন্তরের মিল সেই বাইরের ক্ষতের চেয়ে অনেক প্রবল। এমনি করে শিশুকাল থেকে আজ পর্যন্ত একটি সত্য সম্বন্ধ দিনে দিনে অবিচ্ছিন্ন হয়ে জেগে উঠেছে। সেই সম্বন্ধের শাখা প্রশাখা এই বৃহৎ বাড়ির সমস্ত ঘরে, আঙিনায়, বারান্দায়, ছাদে, বাগানে তার ছায়া ছড়িয়ে দিয়ে সমস্তকে অধিকার করে দাঁড়িয়েছে। যখন দেখলুম মেঝরানী তার সমস্ত ছোটোখাটো জিনিসপত্র গুছিয়ে বাক্স বোঝাই করে আমাদের বাড়ির থেকে যাবার মুখে করে দাঁড়িয়েছেন, তখন এই চির সম্বন্ধটির সমস্ত শিকড়গুলি পর্যন্ত আমার হৃদয়ের মধ্যে যেন শিউরে উঠল। আমি বেশ বুঝতে পারলুম
কেন মেজরানী, যিনি 9 বছর বয়স থেকে আর এ পর্যন্ত কখনো একদিনের জন্য এ বাড়ি ছেড়ে বাইরে কাটাননি, তিনি তার সমস্ত অভ্যাসের বাঁধন কেটে ফেলে অপরিচিতের মধ্যে ভেসে চললেন। অথচ সেই আসল কারণটির কথা মুখ ফুটে বলতে চান না। অন্য কত রকমের তুচ্ছ ছুতো তোলেন। এই ভাগ্য কর্তৃক বঞ্চিতা পতি পুত্রহীনা নারী সংসারের মধ্যে কেবল এই একটি মাত্র সম্বন্ধকে নিজের হৃদয়ের সমস্ত সঞ্চিত অমৃত দিয়ে পালন করেছেন। তার বেদনা যে কত গভীর সে আজ তার এই ঘরময় ছড়াছড়ি বাক্স পুটলির মধ্যে দাঁড়িয়ে যত স্পষ্ট করে বুঝলুম, এমন আর কোনো দিন বুঝিনি। আমি বুঝেছি, টাকা কড়ি ঘর দুয়ারের ভাগ নিয়ে, ছোটোখাটো সামান্য সাংসারিক খুঁটিনাটি নিয়ে বিমলের সঙ্গে আমার সঙ্গে তার যে বারবার ঝগড়া হয়ে গেছে, তার কারণ বিষয়কতা নয়, তার কারণ তার জীবনের এই একটি মাত্র সম্বন্ধ, তার দাবি তিনি প্রবল করতে পারেননি। বিমল কোথা থেকে হঠাৎ মাঝখানে এসে একে ম্লান করে দিয়েছে। এইখানে তিনি নড়তে চড়তে ঘা পেরেছেন, অথচ তার নালিশ করবার জোর ছিল না। বিমলও একরকম করে বুঝেছিল, আমার উপর মেজরানির দাবি কেবলমাত্র সামাজিকতার দাবি নয়, তার চেয়ে অনেক বেশি গভীর। সেই জন্য আমাদের এই আশৈশবের সম্পর্কটির পরে তার এতটা ঈর্ষা। আজ বুকের দরজাটার কাছে আমার হৃদয় ধক ধক করে ঘা করতে লাগলো। একটা তোরঙ্গের উপর বসে পড়লুম। বললুম, মেজরানি দিদি, আমরা দুজনে এই বাড়িতে যেদিন নতুন দেখা দিয়েছি, সেই দিনের মধ্যে আর একবার ফিরে যেতে বড় ইচ্ছে করে। মেজরানি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, না ভাই, মেয়ে জন্ম নিয়ে আর নয়, যা সয়েছি তা একটা জন্মের উপর দিয়েই যাক, ফের আর কি সয়? আমি বলে উঠলুম, দুঃখের ভিতর দিয়ে যে মুক্তি আসে, সেই মুক্তি দুঃখের চেয়ে বড়। তিনি বললেন, তা হতে পারে ঠাকুরপো, তোমরা পুরুষ মানুষ, মুক্তি তোমাদের জন্য। আমরা মেয়েরা বাঁধতে চাই, বাধা পড়তে চাই। আমাদের কাছ থেকে তোমরা সহজে ছাড়া পাবে না গো। ডানা যদি মেলতে চাও, আমাদের শুদ্ধ নিতে হবে, ফেলতে পারবে না। সেই জন্যই তো এই সব বোঝা সাজিয়ে রেখেছি, তোমাদের একেবারে হালকা হতে দিলে কি আর রক্ষে আছে? আমি হেসে বললুম, তাই তো দেখছি, বোঝা বলে বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে, কিন্তু এই বোঝা বইবার মজুরি তোমরা পুষিয়ে দাও বলেই আমরা নালিশ করি নে। মেজরানি বললেন, আমাদের বোঝা হচ্ছে ছোট জিনিসের বোঝা, যাকেই বাদ দিতে যাবে সেই বলবে, আমি সামান্য, আমার ভয় কতটুকুই বা। এমনি করে হালকা জিনিস দিয়েই আমরা তোমাদের মোট ভারী করি। কখন বেরোতে হবে ঠাকুরপো? রাত্রির 11:30, সে এখন ঢের সময় আছে। দেখো ঠাকুরপো, লক্ষ্মীটি, আমার একটা কথা রাখতে হবে। আজ সকাল সকাল খেয়ে নিয়ে দুপুরবেলায় একটু ঘুমিয়ে নিও, গাড়িতে রাত্রিটা ভালো ঘুম হবে না। তোমার শরীর এমন হয়েছে দেখলে মনে হয় আর একটু হলেই ভেঙে পড়বে। চলো, এখন তোমাকে নাইতে যেতে হবে।